আপনি হয়তো প্রথম দিকে আপনার পকেটে উবার নিয়ে যাওয়ার মতো পয়সা থাকবে না, আপনাকে হয়তো লোকাল বাসে যেতে হবে, আপনি ঘেমে যেতে পারেন। আপনি হয়তো এসি রুমে যায় আধা ঘন্টা আগে বসেন, ঠান্ডা হন, ওরা যদি চা কফি অফার করে কথা বলেন, আরও 5 জন যদি ইন্টারভিউ দিতে আসে তাদের সাথে গল্প করেন, তাদের সাথে একটু তাদের কাছ থেকে কথা শোনেন, হাউ দে আর প্রিপেয়ার্ড, কোম্পানিটার সম্বন্ধে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কোম্পানির চারদিকের ইনভায়রনমেন্ট দেখে ওদের ভ্যালুসগুলো বোঝার চেষ্টা করেন, যেটা আপনি ইন্টারভিউ বোর্ডে যায় সেল করতে পারবেন। সো আপনি যদি আধা ঘন্টা আগে না পৌঁছান, আপনি ইন্টারভিউর জন্য 5 মিনিটের আগে পৌঁছালেন বা তাড়াহুড়া করতেছেন, তার থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এমনও হতে পারে যে অনেক মার্কেটিংয়ের ইন্টারভিউ, আমার সামনে সৈকত ভাই আছেন, উনি মার্কেটিং এক্সপার্ট, উনি এগ্রি করবেন, অনেক সময় মার্কেটিংয়ের ইন্টারভিউ ওই রুমের চাইতে বাইরে ওয়েটিং টাইম বিহেভিয়ার থেকে ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যেতে পারে। আর 5 জনের সাথে গসিপ করছে, ওখান থেকে রাইট লোকটাকে পিক করে ফেলছে না। কারণ আপনার তো দরকার হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, যে মার্কেটে যায় আপনার প্রোডাক্ট সেল করবে। তো যে লোকটা অন্যের সাথে সুন্দর করে কথা বলতে পারে সেই লোকটা তো মার্কেটে যায় ভালো করে কথা বলতে পারবে। ঠিক আছে, সো ইন্টারভিউ কল করলেন, হ্যাঁ কোম্পানি সম্বন্ধে আপনার ইনফরমেশন নিলেন, প্রিপেয়ার করলেন, রিটেন টেস্টের থাকতে পারে সেগুলোর জন্য প্রিপারেশন নিলেন। ঠিক আছে, হ্যাঁ, রিমেম্বার ইউর ওয়েটিং টাইম অ্যাক্টিভিটি ক্যান বি মনিটর অ্যান্ড ক্যান বি এফেক্ট টু দ্য সিলেকশন বোর্ড। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, ওয়েটিং টাইম বিহেভিয়ার। ঠিক আছে, দেখেন এরপরে ইন্টারভিউ করলেন, ইন্টারভিউ কীভাবে করবেন আমার মনে হয় সবচেয়ে বেটার কথা বলে গেছে হচ্ছে খাদিজা জুল কোবরা। হ্যাঁ, মানে একটু ইউটিউব দেখেন কীভাবে এন্ট্রেন্স করবেন, কীভাবে বসবেন, হাউ টু রিয়্যাক্ট, আপনার হাত কোথায় রাখবেন, কতটুকু নাড়াবেন, যাবতীয় জিনিস ওখানে বলা আছে, দেখা আছে, ভিজুয়ালাইজ প্রেজেন্ট করা আছে। আমি তো মুখে বলবো, একটু ইউটিউব ঘাটাঘাটি করেন কীভাবে ইন্টারভিউ দিতে হবে সেগুলো বুঝে যাবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা আমার এই প্রত্যেকটা স্লাইডের মধ্যে কোনো জায়গায় এরকম জিনিস ছিল না। এগুলো আসলে বিভিন্ন কানেক্টেড ভিডিও। এটা আসলে 2.5-3 ঘন্টার একটা সেশন আমি করতে পারতাম, আপনাদেরকে রিলেটেড ভিডিওগুলো দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আজকে এখন সময় নাই, অলমোস্ট আর 5 মিনিট আছে। লিসেনিং স্কিল, লিসেনিং যেটা আমি কথা শুরুই করেছিলাম লিসেনিং দিয়ে। সো লিসেনিং ইজ এ স্কিলস যেটা আপনাদেরকে কনসাসলি ডেভেলপ করতে হবে, লাইক এ ড্রাইভিং। ঠিক আছে, সবাই তো জন্মগতভাবে ড্রাইভিং পারে না, সবাই জন্মগতভাবে যেটা পারে সেটার নাম হিয়ারিং। সো আমি আপনাদেরকে শুরুতেই হিয়ারিং আর লিসেনিংয়ের ডেসক্রিপশন দিছি। সো অ্যাক্টিভ লিসেনিং কীভাবে করতে হবে, ইট ইজ এ স্কিল, যে স্কিলটা ডেভেলপ করতে হবে আপনাকে। হাউ টু ডেভেলপ লিসনিং স্কিল, যা সার্চ দিবেন পড়বেন, অনেক ভিডিও টিউটোরিয়াল আছে দেখবেন। কনসাসলি শিখতে হবে, ইট ইজ আনকনসাসলি যা কিছু শুনবেন অল আর হিয়ারিং। সো লিসেনিং এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল এবং এটা কমিউনিকেশনের একটা অন্যতম পার্ট। ঠিক আছে, IELTS পরীক্ষা দিয়েছেন কেউ? আইডিয়া আছে? 4টা স্টেপ না, তার মধ্যে একটা লিসেনিং, একটা রিডিং, আর একটা রাইটিং, আর একটা কি স্পিকিং। তো এই 4টা মিলেই যেহেতু দেখেন ইন্টারন্যাশনাল বডি কি বলতেছে, ইউর কমিউনিকেশন স্কিল, যদি এই 4টা মিলে ওদের IELTS এর স্কোর হয় তাহলে এই 4টা মিলেই আপনার কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিল মানে এই না আপনি শুধু মুখে ভালো বলতে পারবেন, একটা ভালো ইমেল লিখতে পারবেন। সো এই 4টা মিলেই কিন্তু, তো এই জিনিসটা মাথায় রাখেন যে এই 4টা মিলেই আপনাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, লাস্ট লাইন, আই থিঙ্ক আমার এটা লাস্ট স্লাইড, আই থিঙ্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। স্লাইডটা একটু দেখেন আগে। আমরা এখানে যারা আসছি সবাই এই সাকসেসের জন্য আসছি, যে কাপ, তাই না? সাকসেস ইজ লাইক এই আইসবার্গ। টাইটানিক মুভি দেখছিলেন? টাইটানিক যাই ধাক্কা খাইছিল আইসবার্গের সাথে। আইসবার্গ এমন একটা জিনিস যেটা সমুদ্রের মধ্যে ভেসে থাকে, যার উপরে 10% আইসবার্গ দেখা যায়, বাকি 90% আইসবার্গ আসলে পানির নিচে থাকে। তো আসলে সাকসেস ভার্সেস ইউ, মানে সাকসেসটা কিন্তু আসলে ওই আইসবার্গ, যেটার ওই উপরের অংশ দেখেন না। ধরেন আমি আজকে স্টেজে আছি, অ্যাপারেন্টলি আপনাদের কাছে মনে হবে আমি সাকসেসফুল, বা আমার সামনে আরও 2-4 জন 5 জন আছেন যারা ফ্রন্টে আছেন, অ্যাপারেন্টলি আমাদেরকে দেখলে মনে হবে আমরা সাকসেসফুল, খুবই স্বাভাবিক। কিন্তু এই সাকসেসফুলের এই নিচে আসে আসলে এই জিনিসগুলা, এই যে এখানে দেখেন, এই যে রিস্ক নিছে কেউ, ফোকাস করছে কেউ, রাইটলি গোল ধরে আগাইছে, হ্যাঁ হ্যাঁ, পারসিস্টেন্স ছিল, লট অফ ফেলিওর ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, ফেলিওরের গল্প বলি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়তে পারি না।
আমি ঢাকা ইউনিভার্সিটিতে এখন লাস্টও আমি ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে গেছিলাম আইডিয়াতে, পারি না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 11 বার পরীক্ষা দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি 11 বার, আপনারা বলবেন যে কীভাবে 11 বার পরীক্ষা দিচ্ছেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ বিবিএতে পরীক্ষা দিতাম, হয় নাই। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিছি, ওই বছরই ডি ইউনিটে পরীক্ষা দিছি, হয় নাই। পরের বছর আবার সি ইউনিট ডি ইউনিটে দিছি, হয় নাই। এরপরে যখন হয় নাই তো আমি গ্র্যাজুয়েশন করেছি বাইরে থেকে। আই ওয়াজ জয়েনিং বিএমএ, আমি আর্মি থেকে ব্যাক করে ওখানে জয়েন, আমার ভর্তি ছিল, আমি করছি। দেন আমি এমবিএর জন্য পরীক্ষা দিছি, সি ইউনিটের আন্ডারে একটা এমবিএ আছে না, ওইটার জন্য পরীক্ষা দিছি, হয় নাই। আইবিএমবিএর জন্য পরীক্ষা দিছি, হয় নাই। এরপর আমি এমবিএ করছি বাইরে থেকে, বসে নাই কিন্তু। এরপরে আমি এমফিল করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তুলেছি। প্রথমবার ফর্ম তুলেছি, ওরা আমার ডাকে নাই। আমি খুব অবাক হয়েছি। পরে 1 বছর পর গেছি, ফর্ম তুলেছি, ফর্ম টর্ম তোলার পরেও আমার বলতেছে কি আপনার ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েটেড না, ঢাকা ইউনিভার্সিটিতে। হয়ে শেষ, হয় নাই। তখন 9 বার হয়েছে। এরপরে 15 সালে আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে দেখি ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সার্কুলার হয়েছে, প্রথম সার্কুলার। আমি অ্যাপ্লাই করছি এবং আমি ইন্টারভিউ পর্যন্ত গেছি, ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত, রিটেন দিয়ে। ওরা হয় নাই আমার। পরের বার আমি আবার গেছি, এর মাঝখানে আমি কী করছি, মাঝখানে আমি ঢাকা আইবিএ থেকে এলসিএমসি করছি। এলসিএমসি করার কারণে ওদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমার পরিচয় হয়েছে, শর্ট কোর্স 3 থেকে 6 মাসের, ওদের সাথে পরিচয় হয়েছে। যখন আমি ফাইনালি সেকেন্ডবার আইবিএ ডিবিএর জন্য অ্যাপ্লাই করছি, ভাইবা পর্যন্ত গেছি এবং আমি কোয়ালিফাই করছি। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলে আপনার ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন এখনও বাতিল হয়নি। আমি এমফিল ভর্তি হয়েছি বিউপিতে, এমফিল কমপ্লিট করেছি, আমার পিএইচডি রানিং, আমার কোনোটাই আটকে নাই। কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি 11 বার পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, না মানে আমি বলছি যে আপনাকে চাই তো করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু আমার ভালো লাগার জায়গা, ঢাকা ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আমি আইবিএতে অ্যারাউন্ড 10টার উপর ক্লাস নিয়ে আসছি এখন পর্যন্ত। আইবিএর অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আমি নর্থ সাউথের গেস্ট ফ্যাকাল্টি, আমি আইবিএর গেস্ট ফ্যাকাল্টি এবং ডেপুটি ইউনিভার্সিটির আমি ফুল টাইম ফ্যাকাল্টি, একজন ফ্যাকাল্টি। ঠিক আছে। সো আমি পারি নাই। ঢাকা ইউনিভার্সিটি আমার একটা স্বপ্নের জায়গা ছিল, আমি পারি নাই কারণ ঢাকা ইউনিভার্সিটির স্ট্রাকচারের মধ্যে সবসময় থাকতাম, অনেক কালচারাল অ্যাসোসিয়েশনের সাথে আমি জড়িত ছিলাম, হয় না। সো সাকসেস কীরকম খুব বলা মুশকিল। আমি যখন ম্যাট্রিক পাস করেছি, আমি আমার ম্যাট্রিকে আমার স্টার মার্ক নিয়ে বেরিয়েছি। আমার যে সামনে সপ্তমতম স্কুল থেকে 7 জনই আমরা বেরিয়েছি স্টার মার্ক নিয়ে। আমার যে ফার্স্ট বয়, ঠিক আছে, সে স্ট্যান্ড করেছে, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছে। ও ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক্যাল সায়েন্সে পড়ে। ও ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে, ওর নাম সাইদুর, ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মাস্টার্সে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সরকার তাকে ইউনিভার্সিটি থেকে 13টা ডিফারেন্ট জিনিসে ভালো করার জন্য তাকে এই যে পদক দেয় না, একটা গোল্ড মেডেল পাইছে। গোল্ড মেডেল পাওয়ার পরে সে কনফার্ম ইউনিভার্সিটির টিচার হবে। সে এখন ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য সে আওয়ামী লীগও করতো না, বিএনপিও করতো না, এই পলিটিক্যাল প্যাচাকলে পড়ে সেই ছেলে ইউনিভার্সিটির টিচার হতে পারে না ওই সময়, পার্টিকুলার ওই সময়। হি বিকাম ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে। এবার আর একটা বন্ধুর কথা বলি, যে শিখ আমার সামনে ছিল 6, সে আমার সাথে বেরোনোর পরে ইন্টারমিডিয়েট করার পরে গ্র্যাজুয়েশন করেছে, নর্মাল ডিগ্রি পাস করে গ্রামের একটা স্কুলে সে মাস্টারি করতো। আমার এক বান্ধবীকে বিয়ে করতে গ্রামের মধ্যেই থাকতো। এবার সে ওখানে থেকে প্রিপারেশন নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে জয়েন করতে হচ্ছে, ওই যে আণবিক শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হয়েছে। আর ওই ফার্স্ট ক্লাস সাইদুর, ও আণবিক কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হয়েছে। এখন বলেন লাইফ আপনার লাখ কোথায়? দুইটা ছেলের পরিক্রমা দেখেন, লাইফে আপনার লাখ কোথায় আপনাকে নিয়ে যাবে খুব বলা মুশকিল। একজন এত ব্রাইট স্টুডেন্ট হয়েও, ইউনিভার্সিটির টপার হয়েও সে এখন বৈজ্ঞানিক কর্মকর্তা। আর নর্মাল ডিগ্রি পাস করে আর্লি ম্যারেজ করে স্কুলে কর্মরত একজন মানুষ, সে এখন বৈজ্ঞানিক। আমার ক্লোজ 2 ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের উদাহরণে দিচ্ছি। আজকে আমি এখানে হয়তো অনেকের দোয়া, বাবা মার দোয়া, নিজের প্রচেষ্টা, বাট করা যায়। আমি নিজেও ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করিনি। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টই শুধু না, ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো প্রাইভেট কলেজের স্টুডেন্টও না। আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিছু প্রাইভেট ইনস্টিটিউট আছে না, সেখান থেকে করছি।
কারণ আমি বিএমএ থেকে যখন রিজেক্ট হয়ে আসি এমবিও হয়ে আমার লিগামেন্টের সমস্যার কারণে আমি তখন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজিতে ভর্তি হতে পারতাম, পারি নাই, ভর্তি হই নাই তখন, বিএমএতে জয়েন করে ফেলছি, কিন্তু বিএমএতে যে আমি বিএমএ কন্টিনিউ করতে পারি নাই। সো লাইফ আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে ফেলবে, বাট ইউর ফোকাস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, ইউর ফার্দার প্রগ্রেস হ্যাজ টু বি ভেরি ভেরি ক্লিয়ার, যে আমি কোথায় যেতে চাই, কী করতে চাই। হ্যাঁ, আমার মনে হয় অ্যাট দ্য রাইট টাইম, জাস্ট একটা। সো উইড লাইক টু ফিনিশ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্সলি হিয়ারিং মি।